নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি স্ট্রেট কাট। ঘটনাবহুল দিল্লি, ঘটনাবহুল জাতীয় রাজনীতি। ন্যাশনাল হেরাল্ড মামলায় লাগাতার তৃতীয় দিন ইডি অফিসে হাজিরা দিলেন রাহুল গান্ধী। দেশ জুড়ে বিক্ষোভ দেখালো কংগ্রেস। আবার সেই দিনই দিল্লিতে বিরোধীদের বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে বিরোধী বৈঠকে এটা তার প্রথম সফল উদ্যোগ বলাই চলে। 2016-এ রেড জোনের শপথ অনুষ্ঠানে বিরোধী ঐক্যের একটা সার্বিক ছবি দেখা গিয়েছিল। তার আগে একাধিক ব্রিগেড সভায় বিরোধী নেতাদের একজোট হতে দেখা গিয়েছে। সংসদের সেন্ট্রাল হলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঢু মারেন, তার সঙ্গে বিরোধী নেতারা দেখা করেন। কিন্তু দিল্লিতে সফল বিরোধী বৈঠক এই প্রথম। 2014-এ মমতাকে কথা দিয়েও দিল্লির সভায় যোগ দেননি আন্না হাজারে। কিন্তু এবার কংগ্রেস ও বামেদের আলোচনার টেবিলেতে বসাতে পারলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। যোগ দিলেন তৃণমূল বাদে 16 দলের প্রতিনিধি। অনুপস্থিত থাকলেন অনেকে। তা সত্ত্বেও আয়োজনে একেবারে ব্যর্থ একদমই বলা যাবে না। বৈঠকে বিরোধী ঐক্য হলো কিনা সেই আলোচনার জন্য অনেক সময় পড়ে রয়েছে। আজ আমাদের ফোকাস একটি শব্দের ওপরে, বা দুটি শব্দই বলা চলে, গোল টেবিল। শব্দটার সঙ্গে মাধ্যমিক পরীক্ষার্থী পরিচিত। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে 3 দশকের গোল টেবিল বৈঠক। মমতা বন্দ্যোপাধ্যায় কেন 9 দশকের পুরনো ব্রিটিশ ফর্মুলা ফিরিয়ে আনলেন? তার জন্য বুঝতে হবে ব্রিটিশ ফর্মুলাটা ঠিক কী ছিল। গোল টেবিল বৈঠকের শুরু কোথায়? ইতিহাসের ছেঁড়া পুঁথি খুঁজে যতদূর জানা যায়, 6ষ্ঠ শতকে ব্রিটেনের রাজা আর্থার প্রথমে সূচনা করেন। পদ ও মর্যাদা নিয়ে ব্রিটিশ সামন্তদের মধ্যে রেষারেষি ছিল। স্যাক্সন হানাদারদের ঠেকাতে ঐক্যবদ্ধ দেশ চান আর্থার। একতা বজায় রাখতে গোল টেবিল বৈঠকের সূচনা করা হয়। গোল টেবিলের সুবাদে কোনো সামন্ত বাড়তি গুরুত্ব পাননি। শুধু রাজনৈতিক আলোচনা নয়, মধ্যযুগে উৎসব বিনোদনের জন্য গোল টেবিলের ব্যবহার হতো। নৃত্য, গীত পরিবেশনা, পানাহারের জন্য গোল টেবিলের বন্দোবস্ত থাকত। স্টেডিয়ামে বৃত্তাকার গ্যালারিরও গোল টেবিলের ভাবনা থেকেই জন্ম। আধুনিক ইতিহাসে গোল টেবিল বৈঠকের সূচনা স্বদেশী আমলে। স্বরাজের দাবি প্রথম তুলেছিলেন বাল গঙ্গাধর তিলক। প্রথম বিশ্বযুদ্ধের পর সেই দাবি জোরালো হয়। কিন্তু ভারতের রাজনৈতিক মহল তখন ঐক্যবদ্ধ ছিল না। কংগ্রেস শক্তিশালী পক্ষ ছিল ঠিকই, কিন্তু জিন্নাহ, গান্ধী, আম্বেদকর সমাজে বহু বিভাজন ছিল। গোল টেবিল বৈঠকের সুপারিশ প্রথম করেন মোহাম্মদ আলী জিন্নাহ। বড়লাট আরভিন ও প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ডকে প্রস্তাব দেন। 1930 সালে সাইমন কমিশনের রিপোর্টের ভিত্তিতে কথা হয়। 1930 থেকে 32 সালের মধ্যে 3টি গোল টেবিল বৈঠক হয় লন্ডনে। প্রথম গোল টেবিল বৈঠক 1930 সালের নভেম্বরে শুরু হয়। 1931 জানুয়ারিতে শেষ হয় প্রথম গোল টেবিল বৈঠক। ব্রিটেনে 8 রাজনৈতিক দলের 16 জন প্রতিনিধি বৈঠকে যোগ দেয়। ভারতের 58 জন রাজনৈতিক নেতা বৈঠকে যোগ দিয়েছিলেন। 16টি দেশীয় রাজ্য গোল টেবিল বৈঠকে প্রতিনিধি পাঠিয়েছিল। জাতীয় কংগ্রেস প্রথম গোল টেবিল বৈঠকে যোগ দেয়নি। প্রথম গোল টেবিল বৈঠকে স্বরাজ নিয়ে সমাধানসূত্র মেলেনি। 1931 সালের শেষের দিকে লন্ডনে দ্বিতীয় গোল টেবিল বৈঠকের আয়োজন হয়। ভারতীয় চিন্তাবিদদের একাংশের অনুরোধে বড়লাট আরভিনের সঙ্গে গান্ধীর সমঝোতা হয়। 1931 সালের সেপ্টেম্বরে দ্বিতীয় গোল টেবিল বৈঠক হয়। দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগ দেন মহাত্মা গান্ধী। 1931 সালে গান্ধীর ব্রিটেন সফর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজর কেড়েছিল। গান্ধী ছাত্রাবস্থার জায়গাগুলি ঘুরে দেখেন। ল্যাঙ্কাশায়ারে কটন মিলে গিয়ে শ্রমিক শ্রেণীর সঙ্গে কথা বলেন। কিন্তু স্বরাজের দাবিতে সরব হননি বলে অভিযোগ। ভারতের কৃষকের সমস্যা ও ফসলের ন্যায্য মূল্যের দাবি তিনি ব্রিটেনের সামনে রাখেন। If England does not grant your demands, what course of action
Will you follow them? 1935-এ ভারত শাসন আইন প্রণয়ন করে ব্রিটিশ গান্ধীর দাবিগুলি পূরণ করেন। তৃতীয় গোলটেবিল বৈঠক শুরু হয় 1932-এর 17ই নভেম্বর। 1933 সালে মার্চ মাসে তৃতীয় গোলটেবিল বৈঠক শেষ হয়। লন্ডনে তৃতীয় গোলটেবিল বৈঠক সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। ব্রিটিশ সরকারের ডাকে অধিকাংশ পক্ষই সাড়া দেয়নি। মোটের ওপর গোলটেবিল বৈঠকগুলি ব্যর্থ, কারণ যে লক্ষ্যে বৈঠকে বসা হয়েছিল তার কোনোটিতেই পৌঁছানো যায়নি। কিন্তু জাতীয় রাজনীতির মোড় ঘোরানো কয়েকটি বিষয় এই বৈঠকেই জন্ম নেয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ইতিহাসের পুনরাবৃত্তি হয় কিভাবে? বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল অভিযোগটা কি? বিজেপি যুক্তরাষ্ট্রীয় ধর্ম পালন করে না, কেন্দ্রীয় একাধিপত্য চাপিয়ে দেয়। এটাই তো। শুনলে অবাক হবেন, প্রথম গোলটেবিল বৈঠকে এটাই ছিল সর্বসম্মত সিদ্ধান্ত। ভারত হবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে, যেখানে কংগ্রেস, মুসলিম লীগের মতন সাম্প্রদায়িক দল, দেশীয় রাজ্য সকলের সমান ভাগিদারি থাকবে। সেই বৈঠকে কিন্তু কংগ্রেস যোগ দেয়নি এবং ব্রিটিশ সুকৌশলে একটি বিষ ভারতের মধ্যে ভারতের স্বাধীনতা চেতনায় ঢুকিয়ে দিতে পেরেছিল। সেটা কি? ডিভাইড অ্যান্ড রুল। প্রথম গোলটেবিল বৈঠক নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড নিজের ডায়েরিতে লিখেছিলেন, ভারতের সাম্প্রদায়িক সমস্যা রয়েছে, কায়েমি স্বার্থে বিভিন্ন পক্ষ অনড় মনোভাব নিয়ে রয়েছে। দেখুন, সাম্প্রদায়িক সমস্যা এখনো ভারতের বাস্তব, আর আঞ্চলিক কায়েমি স্বার্থ এখনো ভারতের সার্বিক বিরোধী ঐক্য গড়ে তুলতে অসমর্থ। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে স্বরাজের দাবির থেকেও গান্ধীর কাছে গুরুত্বপূর্ণ ছিল কৃষকের ফসলের ন্যায্য মূল্য। গত 2 বছরে কৃষক বিদ্রোহে আমরা দেখলাম এখনো ন্যায্য মূল্যের দাবিতে কৃষক সমাজকে পথে নামতে হয়। আম্বেদকরের মতো কেউ দলিত সমাজের জন্য আলাদা দাবি জানিয়েছিলেন। মহাত্মা গান্ধী বৃহত্তর হিন্দু সমাজ থেকে দলিতকে আলাদা করতে চাননি। হরিজনের আন্দোলন শুরু করেন। আজ 90 বছর পরেও সংঘ ঐক্যবদ্ধ হিন্দু সমাজের কথা বলছে। যদিও গান্ধী আর বিজেপির দৃষ্টিভঙ্গি সংঘের সম্পূর্ণ আলাদা, ইস্যুটা কিন্তু এক। আর আম্বেদকরের মূর্তিকে সাক্ষী রেখে দলিত রাজনীতি হয় আজকের দিনে দাঁড়িয়েও। তার মানে 90 বছরেও মূল সমস্যাগুলির সমাধান আমরা করে উঠতে পারলাম না। কারা চালাবে দেশ? 90 বছর আগেও এটা ছিল ইস্যু। সেদিন ব্রিটিশের জায়গায় আজ আছে বিজেপি, কংগ্রেসের জায়গাতেই রয়েছে। দেশীয় রাজ্যগুলির জায়গায় আঞ্চলিক দলগুলিকে বসিয়ে দেওয়া যায়, কিন্তু কে চালাবে দেশ? দেশ ভাগ করেও এর মীমাংসা করা যায়নি। বিরোধী ঐক্যের পথে যেন এই নেতৃত্বের সংকট বাধা না হয়, এটা ভেবেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গোল টেবিল বৈঠকের আয়োজন করলেন। মুসলিম লীগের মতন বিচ্ছিন্নতাবাদী শক্তিকে তোল্লাই দিতে গোল টেবিল বৈঠকের আয়োজন করেছিল ইংরেজরা। মমতা বন্দ্যোপাধ্যায় গোল টেবিল বৈঠক করলেন বিভেদ ঘোচাতে। তফাৎ শুধু এইটুকুই। কংগ্রেস কেন প্রতিবার বিরোধী ঐক্যে নেতৃত্ব দেবে? পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট জেতার পর থেকেই জোরের সঙ্গে প্রসঙ্গ তুলছে তৃণমূল। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিরোধী ঐক্য গড়ে তোলার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। নেতৃত্ব নিয়ে ইগোর লড়াই শুরুর আগেই শেষ করতে চাইলেন তিনি। দিল্লির কনস্টিটিউশন ক্লাবের স্পিকার্স হল, 3 ভাগে ভাগ করা হয়েছে স্পিকার্স হলকে। কেন্দ্রীয় স্তরে গোলটেবিল বৈঠকের বন্দোবস্ত, দ্বিতীয় স্তরে বাফার জোন, সেখানেই চা বিরতি, তৃতীয় স্তর সাংবাদিক বৈঠকের জন্য বরাদ্দ। বিজেপি বিরোধী ঐক্যের উদ্যোগ আগেও হয়েছে, প্রতিবারই মধ্যমণি ছিলেন মমতা। কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে জিতেই দিল্লি গিয়েছিলেন মমতা। সংসদে বাদল অধিবেশন চলাকালীন বিরোধী বৈঠকের আহ্বান জানিয়েছিলেন, কিন্তু হাতে গোনা বিক্ষিপ্ত কয়েকজন নেতা ছাড়া কেউই দেখা করেননি। শরদ পাওয়ার দিল্লিতে থাকলেও সাক্ষাৎ হয়নি। এবার দিল্লি গিয়ে প্রথমে শরদ পাওয়ারের সঙ্গেই দেখা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। মারাঠা স্ট্রংম্যানের তরফ থেকে নেতিবাচক বার্তা আসেনি।
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিরোধী ঐক্য গড়ে তুলতে চান সোনিয়া গান্ধীও। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গেকে সেতু বন্ধনের দায়িত্ব দিয়েছেন। সেই খার্গেই মমতার বৈঠকের প্রতিনিধি, যদিও কংগ্রেসের মূল ফোকাসে ইডির অফিসে রাহুল গান্ধীর হাজিরার হ্যাট্রিক। সেই রাহুল গান্ধী যিনি আঞ্চলিক দলগুলোকে স্বার্থপর বলে বিবাদ বাঁধিয়ে বসে আছেন। মমতা জানেন এমন ছত্রভঙ্গ বিরোধী শিবিরকে একজোট করা কত কঠিন। সব পরিস্থিতি বিচার করেই তাই গোল টেবিলের ভাবনা। আইডিয়াটা একেবারে খারাপ নয়, কারণ প্রতিনিধি পাঠিয়েছে বামেরাও। क्योंकि सवाल ये है कि आने वाले दिनों में देश के राष्ट्रपति के चुनाव के बारे में विपक्ष को इकट्ठा होना चाहिए। কিন্তু সর্বাত্মক সাড়া মেলেনি। জগনমোহন রেড্ডি, নবীন পটনায়ক, চন্দ্রবাবু নাইডু, চন্দ্রশেখর রাও, মায়াবতী এবং অরবিন্দ কেজরিওয়াল। গোলটেবিল বৈঠকে এদের জন্য বরাদ্দ চেয়ারগুলি খালিই রইল। এই অনুপস্থিতি ইতিবাচক বার্তা পাঠালো বিজেপি শিবিরে। এই উদ্যোগের যে ভোরবেলা অর্থাৎ হরিষে বিষাদ বুড়া আঙুল দেখিয়ে দিয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি প্রার্থী স্বচ্ছন্দেই জিতে আসবেন। বিজেপি নেতাদের শরীরী ভাষায় আত্মবিশ্বাস স্পষ্ট। কিন্তু এতগুলি দল যে গোলটেবিলে এক হলো, তাতে 2024-এর হিসেব কি গুলিয়ে যেতে পারে? সেই হিসেব মিলবে 2 বছর পরে। আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়ের গোলটেবিল বৈঠক জাতীয় রাজনীতির ইতিহাসে আরও একটি পাতা যোগ করল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ইতিহাসের পাতা থেকে রাজা আর্থারকে ফিরিয়ে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বহুদিনই ব্রিটিশের অধীনে ছিলাম, ফলে বিলেতের অনুষঙ্গ ফিরে আসা মোটেই কিন্তু অস্বাভাবিক নয়। সামন্তদের সামলাতে আর্থার গোলটেবিলের বন্দোবস্ত করেছিলেন, আর তার প্রায় 600 বছর পরে এই সামন্তরাই ব্রিটেনের রাজতন্ত্রের ডানা ছেঁটে ফেলেন। 1215 সাল, সিংহাসনে তখন কিং জন। রাজার হাতে অবাধ ক্ষমতা, চাইলেই কর বসাতে পারেন, চাইলেই যে কারো সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারেন। ব্যারন বা সামন্তরা সবাই চটে গেলেন। সবাই একজোট হয়ে ঠিক করলেন রাজার ক্ষমতা কমাতেই হবে। কিং জনকে তার একটা চুক্তিতে সই করতে বাধ্য করেন। তাতে বলা হয়, যেটাকে বলা হয় ম্যাগনা কার্টা বা মহাসনদ। এই মহাসনদে রাজার অধিকার একদম বেঁধে দেওয়া হয়। বলা হয় যে রাজা ইচ্ছে মতো কর বসাতে পারবেন না। নাগরিকদের অধিকারও নির্দিষ্ট করে দেওয়া হয়। ব্রিটেনে কিন্তু লিখিত সংবিধান নেই আমাদের মতো, ফলে এই ম্যাগনা কার্টাই সেই দেশের অন্যতম সাংবিধানিক দলিল। ভারতে গণপরিষদ যখন সংবিধান তৈরি করে, তখন তাদের সামনেও ছিল এই ম্যাগনা কার্টা বা ব্রিটেনের মহাসনদের রেফারেন্সেস। ভারতীয় সংবিধানে নাগরিকের যে মৌলিক অধিকারের কথা বলা রয়েছে, তার ধারণাও কিন্তু এই ম্যাগনা কার্টা থেকেই এসেছে। যে মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের অন্যতম ভিত্তি, প্রতিটা দেশবাসীর কাছে রক্ষা কবচ। যে সংবিধানে দেখানো পথ নির্দেশে, সেই পথ নির্দেশ মেনেই আজ আমরা গণতন্ত্র কিংবা কল্যাণ রাষ্ট্রের ধারণায় সাবালক। রাজনীতি দেখুন, রাজনীতির এই রং ওই রং, আমরা তোমরা ওরা, এসব থাকবেই। এসবের মধ্যে দিয়ে দেশ এগিয়ে চলে, এগিয়ে চলেছেও। তাতে পক্ষ পক্ষ সব পক্ষেরই অবদান আছে, সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। স্বাধীনতার সময় ভারতীয়দের গড় আয়ু ছিল 32 বছর। ভুল শোনেননি, 32 বছর মাত্র। 2015 থেকে 19-এর মধ্যে সেটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 70 বছর। 1970-75 সালে তা ছিল প্রায় 50 বছর। মানে গত 4.5 দশকে ভারতীয়দের গড় আয়ু 20 বছর বেড়ে গেছে। সবচেয়ে বেশি বেড়েছে ওড়িশা এবং তামিলনাড়ুতে। আর স্বাধীনতার পর প্রথম 25 বছরে গড় আয়ু বেড়েছিল 18 বছর। গত 7.5 দশকে শাসকের ভূমিকায় যারাই থাকুন না কেন, তারা সবাই সংবিধানের শাসন মেনেই চলতে বাধ্য হয়েছেন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সাধারণ মানুষের অধিকারে হাত পড়েনি। ফলে উন্নয়নের ধারাবাহিকতাও অব্যাহত থেকেছে, যার প্রমাণ আমাদের গড় আয়ু বেড়ে চলা। জীবনযাপনের মান উন্নত হওয়ার পর স্বাধীনতার পর থেকে দেশে মানুষের গড় আয়ু বেড়েছে। এবার তা আরও বাড়ার খবর এলো। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে
2015 থেকে 2019-এর মধ্যে 2 বছর বেড়ে ভারতের মানুষের গড় আয়ু পৌঁছে গেছে 69 বছর 7 মাসে। তবে সারা বিশ্বে গড় আয়ু 72 বছর 6 মাস, যার মানে উন্নত দেশগুলির তুলনায় আমরা এখনও পিছিয়েই আছি। গড় আয়ু সবচেয়ে বেশি জাপানে 85 বছর, গড় আয়ু সবচেয়ে কম সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে 54 বছর। দেখা যাচ্ছে ভারতে পুরুষের তুলনায় মহিলারা বেশি দিন বাঁচেন, তবে শহর ও গ্রামে তার ফারাক আছে। হিমাচলের শহুরে মহিলারা সবচেয়ে বেশি দিন বাঁচেন 82 বছর 3 মাস। ছত্তিশগড়ের গ্রামে পুরুষদের গড় আয়ু সবচেয়ে কম 62 বছর 8 মাস। দেশে গড় আয়ুর নিরিখে সবার ওপরে দিল্লি 75 বছর 9 মাস, তারপর কেরালা 75 বছর 2 মাস, জম্মু কাশ্মীর 3 নম্বরে 74 বছর 2 মাস, বাংলা 8 নম্বরে, বাংলার গড় আয়ু 72 বছর 1 মাস। ছত্তিশগড়ের গড় আয়ু সবচেয়ে কম 65 বছর 3 মাস, তার ওপরে উত্তরপ্রদেশ, গড় আয়ু 65 বছর 6 মাস, এরপর মধ্যপ্রদেশে 67 বছর। রিপোর্ট বলছে মধ্যপ্রদেশে সদ্যজাতের মৃত্যুর হার সবচেয়ে বেশি, তারপর উত্তরপ্রদেশ। ফলে এই সব রাজ্যে জন্মের 1 বছর পেরিয়ে গেলে তারপর শিশুদের বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গড় আয়ু বাড়ছে, ভালো খবর। খারাপ খবর হলো এটা আরও বাড়তে দিচ্ছে না বায়ু দূষণ। বায়ু দূষণ আমাদের জীবন থেকে 5-5টা বছর কেড়ে নিচ্ছে। মার্কিন গবেষণায় উঠে এসেছে এই তথ্য। গবেষণা বলছে ধূমপান, মদ্যপান, বিশুদ্ধ পানীয়, জলের অভাব কিংবা এইডস, সন্ত্রাসবাদ এসবের চেয়েও বাতাসের দূষণ ভারতীয়দের ক্ষেত্রে বেশি তাড়াতাড়ি মৃত্যু ডেকে আনছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাতাসের দূষণের যে সহনীয় মাত্রা বেঁধে দিয়েছে, ভারতীয়রা তার চেয়ে 11 গুণ বেশি দূষিত বাতাস সেখানে বাস করছেন। আর জনবহুল গাঙ্গেয় সমভূমিতে তা প্রায় 20 গুণ বেশি। বায়ু দূষণ নিয়ন্ত্রণে 2019-এ দেশে চালু হয়েছিল ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম। তারপরেও পরিস্থিতি সেভাবে উন্নতি হয়নি। শীত এলেই ফি বছর দিল্লির বায়ু দূষণ চলে আসে খবরের শিরোনামে। তবে শুধু দিল্লি নয়, সারা দেশই কম বেশি নিঃশ্বাস নিচ্ছে দূষিত বাতাসে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই বিষয়ে একাধিক উদ্বেগজনক তথ্য সামনে নিয়ে এসেছেন। বলা হয়েছে, বায়ু দূষণ ভারতীয়দের গড় আয়ু 5 বছর কমিয়ে দিচ্ছে। বায়ু দূষণ নিয়ন্ত্রণে রাখতে পারলে দিল্লির বাসিন্দাদের গড় আয়ু 10 বছর বেড়ে যাবে। লখনউয়ের ক্ষেত্রে সেটা বাড়বে 9.5 বছর। গঙ্গা অববাহিকা অঞ্চলে বাস করেন দেশের 40% মানুষ। দূষণের ফলে এখানে আয়ু কমে যাচ্ছে 7.5 বছর। মার্কিন গবেষকদের দাবি, ভারতে অপুষ্টি ও ধূমপানের চেয়েও বিপজ্জনক বাতাসের দূষণ। তাদের দাবি, ভারতে গর্ভবতী মহিলার অপুষ্টি সন্তানের আয়ু 1 বছর 8 মাস কমিয়ে দেয়। ধূমপান গড় আয়ু কমিয়ে দেয় 1.5 বছর। সেখানে দূষণ একজন মানুষের জীবন থেকে 5টা বছর কেড়ে নিচ্ছে। রিপোর্ট বলছে, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ বাংলাদেশ। বায়ু দূষণ আয়ু কমাচ্ছে প্রায় 7 বছর। 2 নম্বরেই রয়েছে ভারত। 3-এ থাকা নেপালে আয়ু কমছে 4 বছর 1 মাস। 4-এ পাকিস্তান, সেখানে গড় আয়ু কমছে 3 বছর 8 মাস। 5-এ কঙ্গো। বায়ু দূষণ কঙ্গোর মানুষের গড় আয়ু কমিয়ে দিচ্ছে প্রায় 3 বছর। আর দেশের মধ্যে দূষিত রাজ্যগুলির তালিকায় সবার ওপরে দিল্লি, তারপর উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, ত্রিপুরা। 7 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। মার্কিন গবেষকদের গবেষণায় বায়ু দূষণ কমাতে আমেরিকার ভূমিকার প্রশংসা করা হয়েছে। দাবি করা হয়েছে, বিশ্বে বায়ু দূষণের 50%-এরও বেশি দক্ষিণ এশিয়ার নানা দেশে। তবে মার্কিন রিপোর্টে বায়ু দূষণ কমাতে চীনের ভূমিকার প্রশংসা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। স্ট্রেট কাট আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শনি প্রতিদিন রাত 10টায়। দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে। গুড বাই।